প্রশ্ন আপনাকে করা হয়নি এখনো, সেটা হচ্ছে যে আপনার দলের কম ভিতরে তো করলেন না রে ভাই। নবীন প্রবীণের দ্বন্দ্ব এটা কি ক্রমশ বাড়ছে কিনা, সংঘাত কি বাড়ছে কিনা? কারণ কয়েকজন নেতাকে আমরা দেখেছি প্রকাশ্যেই দলের বিরুদ্ধে অবস্থান নিতে এবং বিরুদ্ধাচরণ করতে, কিছু কিছু বিষয় তারা পয়েন্ট আউট করছেন, প্রকাশ্যেই বলছেন। তো এইটাকে নিরসনের জন্য আপনার দলীয় ফোরামে এই বিষয়টা নিয়ে কোনো চিন্তা ভাবনা বা কোনো আলোচনা আপনারা করছেন কিনা? বিশেষ করে কর্নেল অলি সম্প্রতি যে বক্তব্য বিবৃতি দিয়েছেন, সেটাকে আপনারা কি বিবেচনায় নিয়েছেন কিনা? দেখুন, এইটা উনি যেটা বলেছেন, অলি সাহেব যেটা বলেছেন, এটা পার্টি প্রোটোকল অনুযায়ী উনি আমার সিনিয়র। উনি যদি যেটা বলেছেন এটা আমার যারা সিনিয়র আছে এটা তাদের বিবেচনার বিষয় বা তাদের আলোচনার বিষয়, এটা আমার বিষয় না। নবীন প্রবীণের যেটা বলেছেন, প্রবীণ যদি নবীনকে গাইডলাইন না দেয়, নবীনের পক্ষে মানে হারিয়ে যাওয়াই স্বাভাবিক। তো আপনি যেটা বললেন, আই ডোন্ট এগ্রি টু দ্যাট। নবীন প্রবীণ ডিফারেন্স অফ ওপিনিয়ন হতে পারে, বাট আমার মনে হয় না আপনি যেভাবে বলছেন ইটস কারেক্ট। সেটা সব দলেই কম বেশি আছে। প্রবীণই নবীনকে হ্যান্ডওভার করবে বা প্রবীণই নবীনকে রাস্তাটা দেখিয়ে দিবে, এটাই স্বাভাবিক, এটাই পৃথিবীতে হয়ে এসছে। এবং নবীনের দায়িত্ব হচ্ছে, কর্তব্য হচ্ছে প্রবীণের পরামর্শ নিয়ে সামনে এগিয়ে যাওয়া। গত নির্বাচনে আপনারা ছিলেন 4 দল মিলে নির্বাচন করেছে, আওয়ামী লীগ একা প্রতিদ্বন্দ্বিতা করেছে। এখন তাদের সঙ্গে আরো 13টি দল যোগ হয়ে তারা 14 দল। তাদের শক্তি কতখানি বেড়েছে বলে আপনার কি মনে হয়? আপনাদের প্রতিপক্ষ কতখানি শক্তিশালী? এটা আমি ইনশাল্লাহ বিশ্বাস করি, আমরা যারা এট দি মোমেন্ট আমরা যারা অ্যালায়েন্সে আছি, গতবার যেভাবে আমরা আমাদের মধ্যে ইউনিটি বলেন, স্ট্রং ফুটিং বলেন যেটা ছিল, আমার বিশ্বাস ইনশাল্লাহ এখনো তাই আছে। আর আমার অপোনেন্ট 13টি দল একত্রিত হয়েছেন, 14টি মানে মেইন অপোজিশন নিয়ে 14টি দল। 13টি দলের গ্রহণযোগ্যতা স্ব এলাকায়ও, 13টি দলের মধ্যে আমি ঠিক ওভাবে বলতে চাই না। আমি কেউ যদি আমার এই কথাটা অন্যভাবে নেন, আমি ক্ষমা চেয়ে নেই বলছি। 13টি দলের মধ্যে এরকম অনেক দলই আছে যাদের টোটাল ভোটের থেকে আল্লাহর রহমতে আমার দলের কোন কোন সংসদ সদস্যের টোটাল ভোট ওই দলের ভোটের থেকে বেশি। আপনাদের সামনে যে মনোনয়ন দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে, মনোনয়ন নয়, তৃণমূল পর্যায়ে নেতাদের আপনারা ডাকছেন, দলের চেয়ারপারসন আপনি সঙ্গে থাকছেন, মহাসচিব থাকছে, তাদের কাছ থেকে আপনারা দলের মাঠ পর্যায়ের কি চিত্র উঠে আসছে তাদের কাছ থেকে? না না, এটা আসলে ব্যাপারটা এরকম, মানে ব্যাপারটা মনে হয় এটা হয় কি, যখন নেতৃবৃন্দ আসেন, নেতৃবৃন্দ আসলে পার্টি চেয়ারপারসনের কাছে বা পার্টি প্রধানের কাছে, পার্টি মহাসচিবের কাছে, এরকম বিভিন্ন দলের যে দলের অমুক নেতাটা এরকম না করে এরকম করলে ভালো হতো, বা ওই ডেভেলপমেন্ট ওয়ার্কটা একটু বাকি আছে এরকম করলে ভালো হতো, বা এই দলের বিভিন্ন বিষয়ে আলাপ হয়। মাঠ পর্যায়ের চিত্র বলতে এটাই বুঝায়, মাঠ পর্যায়ের চিত্র বলতে এটাই বুঝায় যে হ্যাঁ আমরা এই কাজ করছি, আমরা এই সাংগঠনিক কাজ করেছি, আমরা এই সাংগঠনিক কাজ করতে চাই, আপনাদের পরামর্শ আমাদের দরকার, এটাকে কিভাবে করলে, সাধারণত এইসব বিষয় নিয়ে আলোচনা হয়। তৃণমূল পর্যায়ে তো আপনি যখন করেছেন তখনও পত্রপত্রিকায় এসেছে, এখনো কিছু কিছু আসছে যে স্থানীয় পর্যায়ে দ্বন্দ্ব, কোন্দল, এই বিষয়গুলো কিভাবে নিরসন করবেন? এবং আমরা জানি যে আপনি যখন আপনাকে বেশ কিছু সাংগঠনিক জেলা দায়িত্ব দেওয়া হয়েছিল দলের ভেতরকার কোন্দল নিরসন করার জন্য, আপনি কতটা সফল হয়েছেন সে সময়? কোন্দল না, এটা আসলে একজন পলিটিশিয়ান হিসেবে আমার ভাষাটা একরকম, একজন সাংবাদিক হিসেবে আপনার ভাষাটা একরকম। বিষয়টা হচ্ছে নট অনলি ইন বাংলাদেশ, পৃথিবীর যে কোনো দেশে, যেসব দেশে সংসদীয় গণতন্ত্র আছে, সংসদ আছে, সংসদীয় দলগুলো আছে, সংসদের দলগুলো আছে, বিশেষ করে যারা সংসদে থাকে, অনেক সংখ্যক সিট নিয়ে সংসদে থাকে, সব দলে এরকম একটা কম্পিটিশন থাকে। আপনার প্রফেশনের মধ্যেও কম্পিটিশন আছে, কম্পিটিশন আছে না, যে একটা রিপোর্ট ডেফিনেটলি আপনি কভার করে ফেলতে পারলে আপনার হাইলাইটটা বেড়ে যায়, তাই না, আপনার ইয়েটা বেড়ে যায়, অর্থাৎ আপনার এফিসিয়েন্সিটা বেটার প্রমাণিত হয়। কম্পিটিশন থাকে, তো আপনাদের সাংবাদিকদের মধ্যেও কম্পিটিশন থাকে।
তা আমাদের নেতৃবৃন্দের মধ্যে কম্পিটিশন থাকে, কে কতটা সংগঠনকে শক্তিশালী করে, সকলকে একসাথে নিয়ে শক্তিশালী করে সামনে এগিয়ে ওই সিটটা জনগণের মানে ওই এলাকার মানুষের সমর্থন নিয়ে সিটটাকে দলের পক্ষে নিয়ে আসতে পারে। ইট ইজ কম্পিটিশন। কম্পিটিশনকে, প্রতিযোগিতাকে শুধু স্কুলের বাৎসরিক স্পোর্টসের সময় আপনি প্রতিযোগিতা শব্দ ব্যবহার করবেন, আর রাজনৈতিক দলের ক্ষেত্রে আসলে কোন দল শব্দটা ব্যবহার করবেন, দিস ইজ নট ফেয়ার। আপনারা ইতোমধ্যেই আপনার জোটের শরিকদের মধ্যে আসন ভাগাভাগি, নতুন সদস্যদেরকে আপনারা আমন্ত্রণ জানাচ্ছেন বা তারা আসতে চাইছে, তো আসন ভাগাভাগির ব্যাপারে কোনো পরিকল্পনা কি আপনারা করেছেন কিনা? প্রথমত আপনার ওই ভাগাভাগি শব্দটাই আমার পছন্দ না। এটা বন্টন, অর্থাৎ ভাই তুমি এখান থেকে অমুক, আমার বিএনপি এখান থেকে করবে, আমার শরিক দল জামাতে ইসলাম এখান থেকে করবে, আমার শরিক দল ইসলামিক ঐক্যজোট ওখান থেকে করবে, এখন আমার শরিক দল জাতীয় পার্টি যেই পার্টটা আমাদের সাথে আছে তারা এক জায়গা থেকে করবে, এখন যদি এরশাদ সাহেব আমাদের সাথে জয়েন করেন তাহলে নিশ্চয়ই ওনারাও আরেক জায়গা থেকে করবেন। তো এটা হচ্ছে যে হ্যাঁ, আমরা একটা সমানভাবে একটা সুন্দরভাবে জিনিসটাকে প্ল্যান করে আমরা ইলেকশন করব। আপনার কাছে আরেকটা বিষয় আমাদের জানার আছে যে আপনার সফল মানুষ খুঁজছিলেন, সেই সফল মানুষের খোঁজ কি আপনি পাচ্ছেন? কেমন সাড়া পাচ্ছেন? না, আসলে সফল মানুষ বলতে আমি ঠিক ওভাবে বোঝাতে চাইনি, হয়তো আমারই ভুলটা হয়েছে, আমি বোঝাতে সক্ষম হইনি। সেটা হচ্ছে আমি বলছি যে যে কোনো বিষয়ে ধরেন একজন উদ্যোক্তা মানেই যে আপনার একটা কারখানা করতে হবে, ইন্ডাস্ট্রি করতে হবে, নট দ্যাট। যেমন আমার কাছে খুব ভালো লেগেছে ছেলেটাকে, ছোট একটা এক্সাম্পল দেই। এই ভালুকায়, ময়মনসিংহের ভালুকায় অনেকদিন আগে কোথায় জানি জানলাম কি দেখলাম, সামহাও আমি পেয়েছিলাম ইনফরমেশনটা, একটা ছেলে, সে সৌদি আরবে চাকরি করত, ওর নাম হচ্ছে মোতালেব। তো যখন সে চাকরি শেষ করে চলে আসে, তো আসার সময় সে একটা খেজুর বাগানে চাকরি করত সৌদি আরবে। তো আসার সময় সে ওখান থেকে অনেকগুলো বীজ নিয়ে এসছে। সে প্ল্যান করে এসেছিল যে এসে তার যেটুক জায়গা আছে এখানে, তো সেখানে সে এই খেজুর গাছ করবে। জানার পরে আমি গেলাম, দেখতে গেলাম, তাকে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছুটা সহযোগিতা করলাম। সম্ভব হয়েছে 2-4 বার আমি খোঁজ খবর করেছি, গেলাম। তো যাওয়াটার উদ্দেশ্য হচ্ছে যে তাকে উৎসাহ দেওয়া, সে যে নিয়ে এসছে চাকরি করতে, ওই চাকরি ছেড়ে দিয়ে এসে দেশে এসে সে খেজুর করবে। তো 2 বছর, প্রায় 2.5 বছর তার সময় লেগেছে ওই গাছগুলোকে বড় করে খেজুর করতে। আমার কাছে খুব ভালো লেগেছে। ওই দিন সে যখন এসছে 3-4 দিন আগে, সে আসলে ছোট একটা প্লাস্টিকের কৌটোর মধ্যে খেজুর নিয়ে এসছে, বলে যে থাকবে আপনার জন্য খেজুর নিয়ে এসছে, আমার খেজুর এখন হচ্ছে। তো টু এনকারেজ হিম। তারপরে যেমন পাবনায় আছে পেঁপে বাদশাহ, এক ভদ্রলোক, অল্প জমি ছিল, পেঁপের বাগান দিয়ে নাও অনেক বড় করেছে, বিভিন্ন রকমের পেঁপেই বলেন, শাকসবজি বলেন, এই ধরনের জিনিস সে করেছে। তো উদ্দেশ্যটা কিছু না, উদ্দেশ্যটা হচ্ছে যেহেতু মানে একজন গিয়ে যদি আপনার একটা ভালো কাজে আমি যদি গিয়ে আপনাকে বলি না আপনি খুব ভালো করেছেন, এই কাজটা সুন্দর করেছেন, আপনি ধরেন ছবিটা, একটা সুন্দর ছবি আঁকেন, আপনি কি খুশি হবেন না? আমি যদি একটা ভালো ছবি আঁকি, আপনি যদি এসে বলেন না তারেক আপনার ছবিটা ভালো হয়েছে, আমি কি খুশি হব না? কিচ্ছু না, মানুষটাকে একটু উৎসাহ দেওয়া, একটু এনকারেজ করা। আর স্বাভাবিকভাবে যখন আমি যাচ্ছি, সে রাজনৈতিক কারণেই হোক, আমার পারিবারিক কারণেই হোক, যেভাবেই হোক, আমি গেলে আপনারাও চলে যান আমার সাথে। তো স্বাভাবিকভাবে এই সুযোগটাও আমি একটু নেই যে ওই মানুষটার ছবিও যখন, ও মানুষটাও যখন দেখে যে পত্রপত্রিকা, টিভিতে ওকে দেখাচ্ছে, ও মানুষটা আরো অনেক বেশি এনকারেজড হয়।